তোমাদের আজকে প্রজেক্ট বইয়ের যে সেকেন্ড পার্টটা সেটা দেব। মানে আগের দিন তোমাদের যে পার্টটা দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি জমা দিতে, তোমরা জমা দিয়েছো। তো বাকি যে পোর্শনটা আছে তার কিছুটা পোর্শন দেব, পুরোটা নয়, কিছুটা পোর্শন দেব। এই পোর্শনটার অ্যান্সার লিখে তো মানে তোমরা জমা দেবে আমাকে 30 তারিখে। ঠিক আছে, 30 তারিখে যে কোনো টাইমে তো আমাকে জমা দেবে। পার্সোনাল করে আলাদা করে মেসেজ করবে। প্রতিটা কোয়েশ্চেন থাকবে এখানে দেওয়া, তার উত্তরও থাকবে। আর একটা কথা বারবার বলছি, আবারও মাথায় রেখে দাও, যে প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি না সেই প্রশ্ন তার মানে করতে হবে না। এটা যেন ভুল না হয়। এটা অনেকেই আগেরবার বলেছিল এই প্রবলেমটা, আমি আবার বারবার করে বলছি, এটা একটু ভালো করে মাথায় রাখো। যে প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি না সেই প্রশ্নের উত্তর করতে হবে না। অনলি মাইন্ডে রাখবে যে প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি শুধু শুধুমাত্র সেগুলোই করবে। তাছাড়া কিন্তু আর বাকিগুলো কিছু করবে না, শুধুমাত্র এগুলো দেখবে। আর 30 তারিখে জমা দেবে। ঠিক আছে? আর 30 তারিখের পরে জমা দেবে না। দু একজন যাদের প্রবলেম আছে তারা আমাকে বলবে, কিন্তু 30 তারিখের পরে যে আমার ফোন খারাপ বলে আমি জমা দিচ্ছি এই সবগুলো শুনবো না। আর কিছু কিছু জন, আগের বার আমার মনে আছে, ম্যাম আমি ভুলে গেছিলাম যে না, জমা দেওয়ার কথা, তাই আমি আজ জমা দেবো, এইটা যেন এত ভুলবে না। দেখো, এটা একটা পরীক্ষার জমা, মানে পরীক্ষার ব্যাপার তো এটা একটা, এটাতে তো পরীক্ষার নাম্বার থাকে, তো এইটা প্লিজ করো না। কারণ এইটাতে সমস্যা হয়ে যায়, আমি দেখতে পারবো না, সমস্যা হয়ে ভুলে যাবে, এগুলো করো না। হ্যাঁ, মানুষের প্রবলেম থাকতেই পারে, শরীর খারাপ থাকতেই পারে, তাহলে সেটাকে দেখা যায়, কিন্তু ভুলে গেছি বলে আমি জমা দিতে পারছি না, আজ জমা দেবো ম্যাম, সেটা একদম চেষ্টা করো একটু না করার। আচ্ছা, তো আমি তাহলে শুরু করছি। দেখো, ফার্স্ট পেজ, ওয়ার্ডপ্যাড আছে। ওয়ার্ডপ্যাড কোয়েশ্চেনটা লেখা আছে, তার পরিপ্রেক্ষিতে তোমাকে কি অ্যান্সার লিখতে হবে সেটাও আমি দিয়ে দিয়েছি। আবার বলছি, পেন্সিল দিয়ে লিখবে, পেন দিয়ে লিখবে না। যদি জায়গা শেষ হয়ে যায় ওখানেই থেমে যাবে। ছোট ছোট করে লিখবে, বড় বড় করে লিখবে না। স্টার্ট দিয়ে অন্য জায়গায় লিখবে না। এটা কিন্তু আমি আগেরবার তোমাদেরকে বারবার ভিডিওতে বলেছিলাম। তারপরেও আমাকে বহুজন এসএমএস করে বলেছো যে আমার জায়গা তো ভর্তি হয়ে গেছে, আমি কি করব, আমি কি অন্য জায়গায় স্টার্ট দিয়ে রাখবো? সেটা একদম না, একদমই না। স্টার্ট দিয়ে অন্য জায়গায় লিখবে না, এটা একটা পরীক্ষার খাতা, স্টার্ট দিয়ে লিখবে না। আর যেটুকু ধরবে সেটুকুই লিখবে, তার থেকে বেশি লেখার দরকার নেই, বাট বড় হাতের লেখা লিখে কিন্তু জায়গায় ধরছে না এগুলো বলবে না। আমি এই কথাগুলো আগের ভিডিওতে, মানে আগের দিন যে ভিডিও যে সব বলেছিলাম। তারপরেও যেহেতু তোমরা প্রচুর জন এই প্রবলেমটা আমাকে বলেছো যে জায়গায় ধরছে না, বড় করে লিখে ফেলেছি, কি করব, তাই আজকে আমাকে আবার বলতে হলো। তাই প্লিজ এগুলো করো না। অসুবিধা হয়, কারণ এটা কিন্তু একটা মাইন্ডে রাখবে, বইটায় কিন্তু পরীক্ষায় নাম্বার থাকছে, ফাইনাল পরীক্ষায় নাম্বার থাকবে, তো সেই মতো করেই কিন্তু তোমাকে কাজটা করতে হবে। যতটা সুন্দর করা যায়, হাতের লেখা ছোট করে লিখবে, পেন দিয়ে লিখবে না। সে তো বলা তো হয়ে গেল। তো শুরু করে দিয়েছি অবশ্য। ফার্স্টে কি বললাম, ওয়ার্ডপ্যাড আছে, তার সাথে আছে হলো তার পরিপ্রেক্ষিতে যেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তো এবার তাহলে নেক্সট পেজ দেখা যাক। নেক্সট পেজ, দেখো, এবার আছে ওয়ার্ডপ্যাডে ব্যবহৃত বিভিন্ন শর্টকাট কি, তার পরিপ্রেক্ষিতে কয়েকটা লেখা রয়েছে। আচ্ছা, এখানে কাট ইকুয়াল টু সিটিআরএল প্লাস এক্স, কপি ইকুয়াল টু সিটিআরএল প্লাস সি, এরকম করে চারটে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এবার আরো কয়েকজনের কিছু প্রশ্ন যেমন আগের বার আমি ফেস করেছি সেরকম বলে দিই। যেমন ধরো এখানে আমি চারটে দিয়েছি, বলতে যদি তার থেকে বেশি থাকে, অনেকে প্রশ্ন করেছো ম্যাম আমি এই চারটে না লিখে বাকিগুলো লিখতে পারি? না, যদি তোমরা বাকিগুলোই লিখবে তাহলে তো আমার দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো তোমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, আমি যেগুলো দিচ্ছি অনলি সেগুলোই লিখবে, তার ব্যতীত বা সেগুলো ছাড়া অন্যগুলো লিখবে না। এগুলো কিন্তু আমি অনেকবার করে বলেছি, তাই এগুলো কিন্তু আর করবে না। ঠিক আছে? যেগুলো আমি দেব তাহলে সেগুলো ছাড়া অন্য কিছু লিখবে না। তো কি বললাম, এখানে কাট কপি পেস্ট ক্লিয়ারের চারটে অপশন আমি দিয়ে দিয়েছি, চারটে লিখে দিয়েছি। তোমরা এগুলোকে নর্মাল ওপর নিচ না করে পাশাপাশি কমা কমা দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কারণ কাট ইকুয়াল টু সিটিআরএল প্লাস এক্স, কমা দিয়ে কপি ইকুয়াল টু সিটিআরএল প্লাস সি, এরকম করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট পেজ,
দেখো এবার আছে তারিখ ও সময়। তারিখ ও সময়ের সাথে তার পরিপ্রেক্ষিতে কি লিখতে হবে, ডেট অ্যান্ড টাইম দিয়ে লেখা আছে বইতে, সেটাও আমি দিয়ে দিয়েছি, দেখে দেখে লিখে দেবে সেম ভাবে। নেক্সট পেজ। দেখো ফন্ট আছে, ফন্টের সাথে কি লিখতে হবে সেটাও এখানে দেয়া আছে। নেক্সট পেজ। ফন্ট সাইজ আছে এরপরে, ফন্ট সাইজের পরিপ্রেক্ষিতে কি লিখতে হবে সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, যেগুলো আমি দিয়েছি সেগুলো ছাড়া এক্সট্রা কিছু লেখার দরকার নেই, আমি কিন্তু বারবার করে বলছি। এটা হয়তো অনেকে বলতে পারো যে ম্যাম এখনো তো অনেক জায়গা রয়েছে আমার, আপনি তো এক লাইন দিয়েছেন, আমি কি অন্য কিছু লিখতে পারি? না বাবা, তোমার সেগুলো লেখা কিচ্ছু দরকার নেই, আমি যেটুকু দিচ্ছি সেইটুকুই লেখো, তার এক্সট্রা একটা ওয়ার্ডও লেখার দরকার নেই। নেক্সট পেজ। কালার, কালারের সাথে কি লিখতে হবে দিয়ে দিয়েছি। নেক্সট পেজ। দেখো ফাইল সঞ্চিত করার পদ্ধতি। দেখো এটা একটু ভালো করে তোমাদের বলে দিই, এখানে টোটাল 4টে বুলেটস আছে, ঠিক আছে? তো 4টে বুলেটস এর মধ্যে এটা কিন্তু এই কোয়েশ্চেনটাতে না যে আমি প্রথমটা লিখলাম লাস্টেরটা লিখলাম, সেটা কিন্তু একেবারেই না, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর করে লেখা আছে। তো তোমাকে যথেষ্ট জায়গা আছে বইতে, তো চেষ্টা করতে হবে পুরোটাকে ঢোকানোর, একদম যেটা বললাম পুরোটা লেখার চেষ্টা করতে হবে। জায়গা যথেষ্ট আছে, তার জন্য তুমি ছোট করে লেখো, কেমন করে লেখো সেটা তোমাকে ঢোকাতেই হবে জায়গায়। এই সব প্রশ্নগুলোর জন্য কিন্তু শোনা হবে না যে জায়গা নেই তো আমি লিখতে পারছি না, তাই ফুল লিখতে হবে। একটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, এখানে লাস্ট যে বুলেটসটা রয়েছে সেখানে লেখা আছে সেভ বাটনে ক্লিক করলে একটা নাম দেওয়া আছে, সত্যজিৎ ডট টিএক্সটি নামে ফাইলটি সেভ হবে। এটা তো যেহেতু বইটা যে রাইটার লিখেছে সে তার পছন্দ মতো নাম ডট টিএক্সটিটা দিয়েছে, মানে সত্যজিৎ ডট টিএক্সটি। তুমি তোমার পছন্দ মতো একটা নাম দিয়ে ডট টিএক্সটি দিও। ধরো তোমাদের কারোর নাম ধরো পারমিতা, তো পারমিতা ডট টিএক্সটি দেবে। এখানে কিন্তু এই এই সত্যজিৎ ডট টিএক্সটি লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা অন্য নাম দেবে। আর বারবার করে বলছি 4টে বুলেটস পর পর কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে, জায়গা নেই এগুলো কিন্তু এই সব প্রশ্নের জন্য শোনা হবে না, কারণ প্রচুর জায়গা আছে বইতে। নেক্সট পেজ। দেখো পূর্বের সঞ্চিত ফাইল খুলবার পদ্ধতি সেম ভাবে এখানে অনেকটাই লেখা আছে, তো লিখে ফেলতে হবে পুরোটাই। নেক্সট পেজ। টেক্সট চিহ্নিত বা সিলেক্ট করার পদ্ধতি। টেক্সট সিলেক্ট করা সম্পর্কে যা যা লেখা আছে পরপর লিখে ফেলবে, উল্টো পাল্টা করে লিখবে না, পরপর লিখবে। বুলেটস, যদি তোমার মনে হয় যে লিখতে গিয়ে বুলেটস দিতে গিয়ে পরপর লাইনে একটু প্রবলেম হতো, তো তুমি বুলেটস না ইউজ করেও লিখতে পারো। তুমি একটা করে লাইন লিখলে দাড়ি দিয়ে পাশ থেকেই পরের লাইনটা লিখলে সেটাও করতে পারো, সমস্যা নেই। তোমাকে যে বুলেটস ইউজ করেই লিখতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই, তুমি একটা করে লাইন লিখবে, দাড়ি দেবে, পরের লাইনটা লিখলে দাঁড়িয়ে দিয়ে, বা একই লাইনের সাথে সাথে মানে দাঁড়িয়ে দিয়ে দিয়ে কোনো জায়গা ফাঁকা না দিয়েও লিখতে পারো। কারণ হতেই পারে যে হাতের লেখা ছোট করার পরেও হচ্ছে না, বাট জায়গা অনেক আছে আমি জানি, তুমি দাঁড়িয়ে দিয়ে দিয়েও লিখতে পারো যে গ্যাপ দিয়ে। আর এই দুটো যদি যারা বুলেটস দেবে মাঝে কিন্তু গ্যাপ দেওয়ার কোনো দরকার নেই। অনেকে এটা আমি দেখেছি যে একটা লাইন লিখেছে জায়গা আছে তো একটু একটা লাইন ফাঁকা দিয়ে দিন, না জায়গা নষ্ট করবে না, কারণ জায়গা যথেষ্ট সীমিত, জায়গা নষ্ট একদম করবে না, পরপর লিখে যাবে, দাড়ি দিয়ে দিয়ে লিখে যেতে পারো, বা একসাথেও লিখতে পারো, বা বুলেটস দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই তার জন্য। ঠিক আছে, নেক্সট পেজ। চিহ্নিত টেক্সট অংশটি কপি ও পেস্ট করার পদ্ধতি। এটা কিন্তু দুটো পোর্শনে লিখতে হবে, টেক্সট কপি পেস্ট করার পদ্ধতিটাও যেমন তোমাকে লিখতে হবে, তার সাথে পেস্ট করার পদ্ধতিটাও কিন্তু লিখতে হবে। এটা কিন্তু যে কোনো একটা লিখলে হবে না, দুটো পোর্শনকে কিন্তু পুরোটা লিখতে হবে।
বাট উপরে যখন লিখবে হেডিং গুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল দাড়ি দিয়ে দিয়ে লিখতে পারো। যে যেগুলো লেখা আছে, আচ্ছা এখানে যেমন একটা ফার্স্টে ওয়ার্ড আছে যে সত্যজিৎ শব্দটিকে সিলেক্ট করা হলো, এটা একটা ওরা যে রাইটার সে তার মতো করে ওয়ার্ড দিয়েছে, তুমি একটা তোমার মতো করে ওয়ার্ড দিতে পারো। এখানে যে কারোর নাম দিতে হবে তারও কোনো ব্যাপার নেই। ধরো টাইগার লিখেছো, টাইগার শব্দটিকে সিলেক্ট করা হলো, এরকম করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা বললাম, হেডিং করার কোনো প্রয়োজন নেই, হেডিং করবে না এই প্রশ্নগুলোতে। হেডিং মানে কোন হেডিং এর কথা বলছি, যেমন দেখো বইতে যেটা লেখা রয়েছে টেক্সট কপি পেস্ট করার পদ্ধতি, হেডিং করে তার আন্ডারে দুটো লাইন লেখা, আবার পেস্ট করার পদ্ধতি লিখে তার আন্ডারে দুটো লাইন লেখা। এই হেডিং গুলো যে টেক্সট কপি পেস্ট করার পদ্ধতি আর পেস্ট করার পদ্ধতি, এই হেডিং গুলো লাল কালি দিয়ে যেটা লেখা আছে, লাল কালি দিয়ে রেড কালি দিয়ে যেটা লেখা আছে, ওই হেডিং গুলো কিন্তু করার দরকার নেই। নর্মাল তুমি চারটে লাইন দাড়ি দিয়ে 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 লিখে দিতে পারো, কোনো জায়গা ফাঁকা দেওয়ার দরকার নেই। আমি বারবার করে বলছি, কোনো জায়গা ফাঁকা দেবে না, জায়গা ফাঁকা দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট পেজ। দেখো এই প্রশ্নটা দেখো, চিহ্নিত টেক্সট অংশটি কপি পেস্ট করার পদ্ধতি। ঠিক আছে, দেখো কি কি লিখতে হবে আমি দিয়ে দিয়েছি। সরি, কাট পেস্ট করার পদ্ধতি, আমি কোয়েশ্চেনটা একটু ভুল বলে ফেললাম। চিহ্নিত টেক্সট অংশটি কাট ও পেস্ট করার পদ্ধতি, টেক্সট কাট পেস্ট করা অ্যান্সার দিয়ে দিয়েছি। কোন টেক্সট কাট করার পদ্ধতি, পেস্ট করার পদ্ধতি। এখানে যে তিনটে পয়েন্টস আছে, তিনটে মানে তিনটে পয়েন্টস মানে মিন্স তিনটে রেড কালি যেটা লেখা আছে, ওই সবটাই কিন্তু লিখতে হবে তোমাকে, যে সেরকম করেই ছোট করে লিখতে হবে যাতে আমার পুরোটা ধরে যায়। ঠিক আছে, আবার বলছি হেডিং গুলো লেখার দরকার নেই, রেড পেনের হেডিং গুলো লেখার দরকার নেই। নেক্সট পেজ। টেক্সট বা শব্দ পরিবর্তন করতে হলে যেটা করতে হবে সেই বুলেটস গুলোকে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা একটা কথা বলে দিই, হয়তো আবার এই কথাটা আমি আগেও বলেছি আবারও বলছি, হয়তো মনে হলো ফার্স্টেরটা লিখবো লাস্টেরটা লিখবো, তা কিন্তু না, এগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ লেখা আছে, তাই তোমাকে প্রতিটা স্টেপই লিখতে হবে। আর জায়গাও মোটামুটি ভালোই আছে, আশা করছি ধরে যাবে। বাট তোমাকে হাতের লেখা ছোট করতে হবে, হাতের লেখা বড় করে লিখলে কিন্তু জায়গা তুমি ধরাতে পারবে না, সবটা তোমাকে লিখতেই হবে। নেক্সট পেজ। এবার আসছে নোটপ্যাড, নোটপ্যাড সম্পর্কে যা লিখতে হবে সেটা আমি দিয়ে দিয়েছি। নেক্সট পেজ। এবার আসছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর সম্পর্কে যা লিখতে হবে আমি সেটাও দিয়ে দিয়েছি। ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা বর্গমূল ইত্যাদি হিসাব করা যায়, ম্যানুয়াল ক্যালকুলেটরের মতো হিসাব করা যায়, স্ট্যান্ডার্ড ও সায়েন্টিফিক দুটি ক্যালকুলেটর পাওয়া যায়। এগুলো ছাড়া কিন্তু আর এক্সট্রা কিছু লিখবে না, বইতে থাকতে পারে এর পরেও অনেক কিছু, সেগুলো লেখার দরকার নেই। আমি যেটুকু দেব তার বাইরে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। নেক্সট পেজ। স্ট্যান্ডার্ড বা সাধারণ ক্যালকুলেটর, তার সম্পর্কে যা লিখতে হবে আমি দিয়ে দিয়েছি। আর একটা কথা বলছি, পেন দিয়ে লিখবে না কিন্তু পেন্সিল দিয়ে লিখবে। আগেরবার আমাকে কেউ একজন ভয়েস পাঠিয়ে বলেছিল, আমার ঠিক নামটা মনে নেই, যে আমার তো পেন দিয়ে লেখা হয়ে গেছিল আগে, তো আমি কি করব, তাতে আমি কিছু করতে পারবো না। একদম এটা হয়তো শুনতে খারাপ লাগছে বাট এটাই মেন, আমি কিছু করতে পারবো না। তাই সে বলেও আমায় কিছু করতে পারবো মানে আমি কিছু করতে পারবো না, তাই তাকে আমি মনে হয় কোনো রিপ্লাই দিইনি ওই জন্যই। তো আমাকে তো ফার্স্ট অফ অল আমি প্রথম দিন যখন স্কুল আমরা যেতাম তখন তো বলেছিলাম প্রথম দিন থেকে আমি পেন্সিল দিয়ে লিখতে, এই পেন দিয়ে লিখতে আমি বলিনি। সে যদি পেন দিয়ে লিখে ফেলে আমি এখন কিছু করার নেই, তাই আমি তার কোনো অ্যান্সার দিতে পারবো না, সে কি করবে আমি সেটাও জানি না। সে পেন দিয়ে লিখে ফেলেছে, আশা করছি সে পরের গুলো পেন্সিল দিয়ে লিখবে, নাকি সে কি পুরো বই পেন দিয়ে লেখা আছে কিনা আমি তাও বলতে পারবো না। কেউ আমাকে একজন একটা ভয়েস পাঠিয়েছিল, আমার ঠিক নাম সেকশন মনে নেই, কারণ যেহেতু প্রচুর স্টুডেন্টের এসএমএস আসে, তাই কেউ একজন বলেছিল তাই আমি বলে দিলাম, তাকে মনে রিপ্লাই আমি দিইনি, তো সেই জন্যই এটা বললাম। আচ্ছা নেক্সট পেজ। এরপর আসছে বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক ক্যালকুলেটর, তো যা লিখতে হবে আমি দিয়ে দিয়েছি।
আচ্ছা, তাহলে এইটুকু বিজ্ঞানসম্মত ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর সম্পর্কে এই অবধি আমাদের, আমি এই অবধি আজকে অবধি দিলাম। তো তোমরা 30 তারিখে আমাকে যে কোনো টাইমে, বারবার করে বলছি, 30 তারিখের যে কোনো টাইমে আমাকে পাঠাবে। আর একটা কথা যেটা মানে খুবই বাজে লাগে শুনতে, আমি যখনই তোমাদেরকে ধরো ভিডিওটা পাঠাই, তোমরা হোল ভিডিওটাকে না দেখে আমাকে কনস্ট্যান্ট প্রশ্ন প্রশ্ন করতে থাকো যে কবে পাঠাবো, কখন পাঠাবো। আমি সেটাই তোমাদের জন্যই বলছি, আমি কিন্তু ভিডিওতে A to Z পুরোটাই বলে দিই যে কখন পাঠাবে, কবে পাঠাবে। তাই একটু ট্রাই করে ভিডিওটা পুরোটা শোনার। সেগুলো ভিডিওটা না শুনে তোমরা প্রচুর প্রশ্ন করো গ্রুপে, যে পেন দিয়ে লিখবো না পেন্সিল দিয়ে লিখবো, কখন পাঠাবো, কোন টাইমে পাঠাবো, এরকম টাইপের প্রশ্ন। তো ভিডিওটা একটু ভালো করে পুরোটা শুনতে হবে। ভিডিওটা না শুনলে কিন্তু আমি এইগুলো বলতে পারবো না, কারণ আমি যেহেতু সব বলে দিই। তো তার জন্য তারপরেও যদি তোমরা না শুনে কেউ আমাকে বলতে থাকো যে কখন পাঠাবো, কি পাঠাবো, তার থেকেও বড় কথা হলো আমি তো সবসময় তো তোমাদের গ্রুপ খুলে রেখে দিই না, বা সবসময় আমার তো আরো মানে ক্লাস টাস নেওয়া থাকে, তো সবসময় তো আমি থাকি না। তো বারবার করে না কনস্ট্যান্ট তোমরা, আমি অনেকে দেখেছি যে কিছু একটা জিজ্ঞাসা করলে তারপরে কনস্ট্যান্ট বলতে থাকো যে ম্যাম বলুন, আবার পরের সেকেন্ডে আবার SMS, জানি না আপনি বলুন বলুন। তো এই সবের গুলো না একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, ঠিক আছে? একটু চেষ্টা করবে অ্যাভয়েড করার। কারণ আমার তো একটু টাইম লাগে বলতে, তাই হয়তো আমি তোমাকে ভয়েসটা রিপ্লাই দেবো, আর সেটা হয়তো কয়েক ঘন্টা পরে বা সঙ্গে সঙ্গে দিতে পারি না। তাই তার জন্য অনেকে আমাকে কনস্ট্যান্ট প্রায় 10-12টা করে পাঠাতে থাকো যে আপনাকে উত্তর দিচ্ছেন না কেন, এই না কেন, সেই না কেন। আবার চেষ্টা করবে তুমি আমাকে, তোমার প্রবলেম থাকলে আমি তার অ্যান্সার বলে দেবো। কিন্তু প্রবলেমটা থাকার পরে একটু ওয়েট করো, 2-3 ঘন্টা ওয়েট করো, আমি অন্তত অনলাইন হই সেই অবধি ওয়েট করো। তো এই কনস্ট্যান্ট মানে পরপর পরপর SMS দিতে থাকবে না যে আপনি, আমি এরকম কয়েকজন পাঠিয়েছে, মানে খুবই আমার খারাপ লেগেছে, তার জন্যই বলছি যে ধরো তোমরা 12টা একে কেউ SMS টা এলো কারো কোনো প্রবলেম, আর আমি রিপ্লাই দিইনি বলে 12টা 40 অব্দি কনস্ট্যান্ট প্রায় 40-50টা এসএমএস, আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন, রিপ্লাই দিচ্ছেন না কেন, অন নেই কেন, এই ধরনের প্রচুর SMS আসতে থাকে। একটু ওয়েট করবে, আমি সবই অ্যান্সার বলে দেবো। তো আচ্ছা, আর বেশি কিছু বলছি না, অনেক বলে ফেলেছি। তো এই চেষ্টা করবে এগুলো না করার। আচ্ছা, তো 30 তারিখে তাহলে যে কোনো টাইমে পাঠিয়ে দেবে আমাকে। তো আজকের মতো এইটুকুই, আর বারবার বলছি পেন্সিল লিখবে, পেন দিয়ে লিখবে না। ওকে, গুড বাই।